হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণী সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। ক্লাসিফিকেশনস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এটা একটু তোমরা মন দিয়ে শোনো, তাহলে কিন্তু অর্থনৈতিক কার্যাবলীর যে ভাগগুলো আছে আমাদের ভূগোলের আলোচনার ক্ষেত্রে সেগুলো তোমরা বুঝতে পারবে। এবং এটার পরে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কুইনারি যেগুলো হয় সেগুলো পরে আবার আলাদা আলাদা করে ভিডিও আমি তৈরি করব। তো এই ভাগটাতে সমস্ত বিভাগ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো, প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অর্থনৈতিক ভূগোল কাকে বলে, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের ডেফিনেশনটা, অর্থাৎ ভূগোলের যে ভাগে তোমার অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয় বা ইকোনমিক কার্যাবলী সম্পর্কে তাকেই বলছে অর্থনৈতিক ভূগোল। দেখো, বিখ্যাত অর্থনীতিবিদ জিমারম্যানের মতে বিজ্ঞানের যে শাখায় মানুষের অর্থনৈতিক জীবনের সঙ্গে পরিবেশের সম্পর্ক আলোচনা করা হয় তাকেই বলছে অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু কি? অর্থনৈতিক ভূগোলের আলোচনার বিষয়বস্তু গতিশীল এবং ক্রমবর্ধমান। এক নম্বর, এই ভূগোলে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। মানুষের আশা আকাঙ্ক্ষা, সুযোগ সুবিধা, অভাব সব কিছু নিয়ে পর্যালোচনা করা হয়। সম্পদের অবস্থান, পরিমাণ, গুণগত তারতম্য প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই হচ্ছে তোমার অর্থনৈতিক ভূগোল। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অর্থনৈতিক এবং অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। তাহলে দেখো, কার্যাবলীকে এবার দুটো ভাগে ভাগ করছে, একটা অর্থনৈতিক কার্যাবলী, একটা অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী কোনটাকে বলছে? বলছে আদিম যুগে মানুষের চাহিদা ছিল অত্যন্ত সামান্য। নিজেদের অতি সাধারণ মানের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় উপাদান এবং উপকরণ মানুষ প্রকৃতি থেকে সংগ্রহ করত বা উৎপাদন করত বিনামূল্যে। তখন জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন ছিল না, কিন্তু মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার বাড়তে থাকলো। উন্নততর আরামদায়ক জীবনযাপনের উপযোগী উপকরণের জন্য প্রয়োজন হলো অর্থের। তাই এইখান থেকে তোমরা বলতে পারো অর্থনৈতিক কার্যাবলী। তাই পশুপালন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, শিল্পকর্ম প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে মানুষ তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে শুরু করলো। এই সকল কার্যাবলীকে একত্রে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। অর্থাৎ যে সমস্ত ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করতে পারে সেটাই হচ্ছে তোমার অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার অর্থনৈতিক কার্যাবলীর যে সংজ্ঞা সেটা কি বলছে দেখো, বিভিন্ন জীবিকা বা পেশায় নিযুক্ত থেকে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদের উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ এবং পরিষেবাকে কেন্দ্র করে যেসব কার্যাবলী সম্পাদন করে তাদের একত্রে বলা হয় অর্থনৈতিক কার্যাবলী। তাহলে অর্থনৈতিক কার্যাবলী যদি ডেফিনেশন চাই তাহলে কিন্তু এটা তোমাদের দিলেই কিন্তু হবে। এরপর দেখো, অর্থনৈতিক কার্যাবলী যেটা বলছে সেটার ডেফিনেশনটা কি? অর্থনৈতিক কার্যাবলী বলছে যে সকল কার্য করে কোনো অর্থ উপার্জন করা হয় না, মানুষ নিজের ইচ্ছায় মানসিক প্রশান্তির জন্য করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে। যেমন ধর্মচর্চা, ব্যায়াম, গান শোনা, এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক কার্যাবলী। এরপরে দেখো, আমাদের যেটা জানতে হবে যে মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কাজের কিভাবে বিবর্তন হলো। অর্থাৎ দেখো, প্রথমে আমি যেটা পড়লাম একবার, যে মানুষের প্রথমে কিন্তু কোনো চাহিদা ছিল না, খুবই সামান্য, তারা যা কিছু পেত সব বিনামূল্যেই পেত এবং আস্তে আস্তে চাহিদা বাড়তে থাকলো। এবং তোমার তো এই যে চাহিদা বাড়া, এইটাই বলছে যে মানুষের সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কাজের কীভাবে বিবর্তন হলো। তো বলছে প্রকৃতপক্ষে মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্থনৈতিক কার্যকলাপ সম্পাদন করে, তাদের একত্রে অর্থনৈতিক কার্যাবলী বলে। মানুষের অর্থনৈতিক কার্যাবলীর বিবর্তনের ইতিহাস খুবই প্রাচীন, ঠিক আছে। আজ থেকে প্রায় 3 কোটি থেকে 4 লক্ষ বছর আগে অলিগোসিন উপযুগে আফ্রিকার প্লাইওপিথেকাস গোষ্ঠীর বনমানুষের মধ্যে জৈবিক প্রবৃত্তির নির্ভর যে জীবন প্রণালী গড়ে উঠেছিল তাকে অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত করা যায় না, কারণ সেখানে উৎপাদন, ভাগাভাগি বা আদান প্রদানের কোনো স্থান ছিল না। তবে বহুকাল পর, আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে প্লিস্টোসিন উপযুগে হোমো হ্যাবিলিস গোষ্ঠীর মানুষের মধ্যে প্রথম পাথরের অস্ত্র তৈরি করে পশু শিকার শুরু হয়। দেখো, মানুষ কিন্তু চাষবাসের আগে কিন্তু পশু শিকার করেছে এবং পশুর মাংস খেয়েছে, ঠিক আছে। অর্থাৎ মানুষ কিন্তু প্রথমে মাংসাশী ছিল, তারপর তারা চাষবাস করে কিন্তু আরও অন্যান্য খাবার খেতে শুরু করে। অর্থাৎ প্রথম উৎপাদনমূলক অর্থনৈতিক কাজের সূত্রপাত ঘটে। এরপর থেকে ক্রমশ উৎপাদনের সঙ্গে বিনিময় যুক্ত হয়ে অর্থনৈতিক কাজের ক্রমবিকাশ ঘটতে থাকে। আধুনিক কাল পর্যন্ত এই ক্রমবিকাশ বা বিবর্তনকে কতগুলি পর্যায়ে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম যেটা আদি পর্যায়, তাহলে দেখো আদি পর্যায় কোনটা বলছে? সভ্যতার আদি পর্বে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক এবং শিকারী। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলীর সূত্রপাত। তাহলে দেখো, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কী ছিল? মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। আজ থেকে প্রায় 35,000 বছর আগে বন্য প্রাণীদের মধ্যে যে সমস্ত প্রাণী শান্ত এবং উপকারী, সেই সমস্ত প্রাণীদের মানুষ
পোষ মানায় এবং গৃহপালিত প্রাণীতে পরিণত করে। এই প্রক্রিয়াটি প্রাণী জগতের গার্হস্থ্যকরণ নামে পরিচিত। এটি ঘটেছিল আজ থেকে প্রায় 10,000 বছর আগে। নিজের প্রয়োজনে মানুষ গাছপালাকে ব্যবহার করতে শুরু করে এবং গাছপালার সম্পর্কে নানা অভিজ্ঞতা অর্জন করে, যা উদ্ভিদ জগতের গার্হস্থ্যকরণ নামে পরিচিত। তাহলে প্রাণী জগতের গার্হস্থ্যকরণ এবং উদ্ভিদ জগতের গার্হস্থ্যকরণ হলো। এইভাবে মানুষ অর্থনৈতিক কার্যাবলীর সূত্রপাত ঘটে। এবার দ্বিতীয় পর্যায়ে কী করলো? প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বলছে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে পশুপালন, কৃষিকাজ, খনিজ সম্পদ উত্তোলন, কাষ্ঠ আহরণ, মৎস্য শিকার প্রভৃতি কার্যাবলী দ্রুত হারে সম্পন্ন হতে থাকে। সেই কারণে এই পর্যায়টি প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে পরিচিত। কৃষিকার্যের দ্রুত অগ্রগতির ফলে অনেকে এই পর্যায়কে কৃষি বিপ্লব পর্যায়ও বলে থাকেন। এই পর্যায়ে নিযুক্ত মানুষেরা আর্থিকভাবে সামান্য লাভবান হয়ে থাকে। এবার তৃতীয় পর্যায় বা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোনটাকে বলছে? উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিজ দ্রব্যকে কাজে লাগানোয় শিল্পের দ্রুত বিকাশ ঘটে, যার ফলে এই পর্যায়ে বিভিন্ন প্রকার শিল্পকেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে দেখা যায়। শিল্পের দ্রুত এবং ব্যাপক বিস্তৃতি লাভের কারণে এই পর্যায়কে শিল্প বিপ্লব পর্যায় বলা হয়। তাহলে দেখো, প্রথমে মানুষ কিন্তু যা করতো হাতে করতো, এবং যখনই যন্ত্রের বা মোটরের আবিষ্কার হলো, ঠিক আছে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করার প্রযুক্তি যখন আবিষ্কার হলো, তখনই কিন্তু তোমার ওই শিল্প বিপ্লবের সূচনা হলো। এবং এই পর্যায়টাকে বলছে, অর্থাৎ তৃতীয় পর্যায়টিকে বলছে তোমার শিল্প বিপ্লব পর্যায়। ঠিক আছে, এই পর্যায়ে এবার মানুষ কিন্তু খুব বেশি হারে উৎপাদন শুরু করলো। ঠিক আছে, এইভাবে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সূত্রপাত ঘটে। এই পর্যায়ে নগর সভ্যতার দ্রুত বিকাশ ঘটে। এই পেশার সঙ্গে নিযুক্ত মানুষেরা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত মানুষের তুলনায় আর্থিকভাবে সচ্ছল হয়। এবারে দেখো, চতুর্থ পর্যায়ে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। চতুর্থ পর্যায়ে তৃতীয় স্তরের অর্থনৈতিক, এই পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদন দ্রুত হারে বৃদ্ধি পায়। অতিরিক্ত উৎপাদিত দ্রব্য সামগ্রীর আমদানি এবং রপ্তানি করার মধ্য দিয়ে বাণিজ্যের সূত্রপাত ঘটে। এই পর্যায়টি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে পরিচিত। তাহলে দেখো, বাণিজ্যের সূত্রপাত ঘটলো, শিল্প বিপ্লব যেই হয়ে গেল, অত্যধিক পরিমাণে উৎপাদন শুরু হলো, এবং অত্যধিক উৎপাদন শুরু হওয়ার পরেই কিন্তু ব্যবসা বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি শুরু হলো। এইটাকে বলছে তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পরিষেবামূলক কাজে সমাজের একটি বড় অংশের মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকে। গ্লোবালাইজেশনের সুযোগ থাকায় এই পর্যায়ে বিশ্ব বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিও কিন্তু মজবুত হতে শুরু করে। এরপর দেখো, পঞ্চম পর্যায়ে কি বলছে? পঞ্চম পর্যায়ে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এই পর্যায়ে কি হলো? পরিবহন, যোগাযোগ, বাণিজ্য, ব্যাংকিং পরিষেবা প্রভৃতি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি আরও উন্নত এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। উন্নত পরিকাঠামো এবং উন্নত প্রযুক্তির সহায়তায় কৃষি, শিল্প, বাণিজ্য সুদৃঢ়ভাবে গড়ে ওঠে। এই পর্যায়টিকে তথ্য প্রযুক্তি বিপ্লব বলা হয়। তথ্য প্রযুক্তি বিপ্লব মানে এখানে কম্পিউটারের আবির্ভাব হলো, বুঝলো? ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটারের আবির্ভাব হওয়াতে এই চতুর্থ স্তরটিকে বলছে তোমার তথ্য প্রযুক্তির বিপ্লব। ঠিক আছে, এই পর্যায়ে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা নব্য আধুনিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে পরিচিত। তাহলে দেখো, চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটাই কিন্তু এই আরও তিনটে নামে তোমার পরিচিত থাকছে: নব্য আধুনিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং প্রযুক্তি বিপ্লব। এই চারটে নাম কিন্তু থাকছে। এই পর্যায়ের সঙ্গে নিযুক্ত ব্যক্তিরা প্রশাসনিকভাবে দক্ষ এবং পেশাদার। এরপর দেখো, ষষ্ঠ পর্যায় এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কোনটাকে বলছে? এই পর্যায়ের অন্তর্ভুক্ত হলো প্রধান নির্বাহী আধিকারিক, গবেষক, পেশাদার উপদেষ্টা, আইনি পরামর্শদাতা, বিজ্ঞানী ও শীর্ষ ব্যবস্থাপক নির্বাহী প্রভৃতি সমাজের উচ্চপদস্থ কর্মীরা, যারা কোনো দেশের সামগ্রিক উন্নয়ন, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন, পরিষেবা সুরক্ষা ও বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি কার্যের সঙ্গে যুক্ত থাকে। এই পর্যায়টি পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে পরিচিত। এই পর্যায়ের মূল ভিত্তি হলো জ্ঞান এবং দক্ষতা। এই স্তর কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো, এই হচ্ছে তোমার অর্থনৈতিক কাজের বিকাশ। এরপর দেখো, বা বিবর্তন। এরপর দেখো, আমাদেরকে যেটা জানতে হবে, বলছে অর্থনৈতিক কাজের উপাদানগুলি কী কী। তাহলে অর্থনৈতিক কাজের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলিকে আমাদের জানতে হবে। কিন্তু দেখো, তার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই, যে তোমার আমাদের যে এই যে অর্থনৈতিক কাজের যে ভাগগুলো এলো, সেই ভাগগুলো কি করে এলো তার একটা বিবর্তনের ইতিহাস আমি তোমাদের দেখাতে চাইছি। দেখো, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কতগুলি কোয়াটারনারি অ্যাক্টিভিটি হলো, তার একটা সামগ্রিক ধারণা আমি তোমাদের দিতে চাইছি। দেখো, এখানে কি বলছে? প্রখ্যাত দুই অর্থনীতিবিদ হার্টসন এবং আলেকজান্ডার
হ্যাঁ, অর্থনৈতিক কার্যাবলীকে মূলত 3টি ভাগে ভাগ করেন, ঠিক আছে। এটা কিন্তু প্রথমেই তোমাদের জানা দরকার ছিল। 3টি পর্যায়ে ভাগ করেন। এই 3টি পর্যায় হচ্ছে তোমার উৎপাদন, বিনিময় এবং ভোগ, ঠিক আছে। এই 3টি ভাগেই কিন্তু অর্থনৈতিক কার্যাবলীকে ভাগ করা হচ্ছে, প্রধান 3টি ভাগ। এবার দেখো এই উৎপাদনটাকে আবার 5 ভাগে ভাগ করছে। 5 ভাগগুলি কি কি, যে 5টা স্তর সম্পর্কে আমি তোমাদের ওই পর্যায়ক্রম সম্পর্কে আলোচনা করলাম। 5টা স্তরের প্রথম হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী, যেটা সম্পূর্ণরূপে প্রকৃতি নির্ভর। যে প্রকার ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষ প্রকৃতির ভাণ্ডার থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে এবং প্রাথমিক চাহিদা পূরণ করে, যেমন পশুপালন, কৃষিকাজ, খনিজ সম্পদ সংগ্রহ। এই স্তরে কর্মী গোষ্ঠী রেড কলার ওয়ার্কার নামে পরিচিত, ঠিক আছে। তাহলে এইটাকে বলছে তোমার রেড কলার ওয়ার্কার, অর্থাৎ কৃষিজীবীরা যারা আছে তাদেরকে বলছে রেড কলার ওয়ার্কার। এবার দ্বিতীয় স্তরের অর্থনৈতিক সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বলছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প কারখানায় মানুষের ব্যবহার উপযোগী বস্তু উৎপাদন হলো শিল্প। তাহলে শ্রমিক কর্মী গোষ্ঠী ব্লু কলার ওয়ার্কার নামে পরিচিত। তাহলে রেড কলার ওয়ার্কারের পরে আসছে আমাদের ব্লু কলার ওয়ার্কার। এবার তৃতীয় স্তরের কার্যাবলী বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী কোনটাকে বলছে, যে প্রাথমিক এবং সহায়ক আর্থিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে পরিচালিত কার্যাবলী, যেমন বাণিজ্য, পরিবহন ইত্যাদি। এই স্তরটাকে কি বলছে, পিঙ্ক কলার ওয়ার্কার। এবার চতুর্থ স্তরের বা নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী, যেমন মানুষের দক্ষতা, মেধা এবং প্রযুক্তি নির্ভর উন্নততর কার্যাবলী, যেমন তথ্য প্রযুক্তি, গবেষণা ইত্যাদি। এই স্তরের কার্যাবলীকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার। আর পঞ্চম স্তরের বা অতি নব্য আধুনিক কার্যাবলী, যেটা আধুনিক সময়ে বিকশিত হয়, অতি দক্ষতা এবং সম্পূর্ণ অর্থনৈতিক কার্যাবলী সমূহ, যেমন পরামর্শদাতা, নীতি নির্ধারণ প্রমুখ। এই স্তরের কর্মীরা তোমার গোল্ড কলার ওয়ার্কার বা থিঙ্ক ট্যাঙ্ক নামে পরিচিত। তাহলে দেখো এই কতগুলো ওয়ার্কার। তাহলে আমরা প্রথমত তো 3টে ভাগে ভাগ করেছে, উৎপাদক, বিনিময় এবং ভোগ। উৎপাদনকে এবার এই 5টা ভাগে তোমার ভাগ করা হয়েছে এবং 5টা ভাগের যে উপনাম সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর দেখো আমাদের যে হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর উপাদানগুলি কী কী। তাহলে আমাদের যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে সেগুলো কী কী উপাদান নিয়ে গঠিত সেগুলো আমাদেরকে এখানে জানতে হবে। তাহলে উপাদান কী কী, দেখো এখানে উপাদান হচ্ছে তোমার ভূমি প্রথম উপাদান, দ্বিতীয় হচ্ছে শ্রমিক, মূলধন, প্রযুক্তি, পরিবহন, মুনাফা এবং সংস্কৃতি। এই 3টি উপাদানে কিন্তু অর্থনৈতিক কার্যাবলী গঠিত। তাহলে ভূমি বলছে ভূমি অর্থনৈতিক কার্যাবলীর অন্যতম উপাদান। ভূমির পার্থক্য বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর ও পরিবর্তন দেখা যায়, যেমন সমতল ভূমি কৃষিকাজ ও শিল্পের জন্য অনুকূল, আবার পাহাড়ি অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে যা দেশের অর্থনীতিকে মজবুত করে তোলে। শ্রমিক বলছে কৃষি এবং শিল্পে উন্নয়নের জন্য সুলভ শ্রমিকের প্রয়োজন হয়, তাই প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রমিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি উপাদান। মূলধন বলছে মূলধন ব্যতীত কোনো দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন পুঁজিবাদী ব্যক্তি এবং সংস্থাগুলি শিল্পে মূলধন বিনিয়োগ করে শিল্পের আধুনিকীকরণে সাহায্য করে, আর শিল্পের প্রসার ঘটলে সে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়। প্রযুক্তি বলছে আধুনিক প্রযুক্তিবিদ্যার ব্যবহার করে কৃষির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়, ফলে উদ্বৃত্ত শস্যের বাজারে বিক্রি করে মূলধনের যোগান করা যায়। পরিবহন বলছে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল উৎস অঞ্চল থেকে নিয়ে আসা এবং উৎপাদিত দ্রব্য বাজারে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত হওয়া দরকার। মুনাফা শিল্প এবং কৃষির ক্ষেত্রে যদি মুনাফা না হয় তবে দেশের অর্থনীতির ঋণাত্মক গতি দেখা যায়, তাই মুনাফা অর্থনৈতিক কার্যাবলীর প্রত্যক্ষ পরোক্ষ উপাদান। আর সংস্কৃতি বলছে সংস্কৃতি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরোক্ষ উপাদান, কারণ কিছু কিছু জায়গায় মানুষ পুরনো যুগের ধ্যান ধারণার বশবর্তী হয়ে বসবাস করে, তারা সহজে কৃষিতে নিত্য নতুন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধিতে আগ্রহী হয় না। তাহলে এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক কার্যাবলীর উপাদান। নেক্সট যেটা আছে সেটা বলছে অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতিগুলি লেখো। তাহলে প্রকৃতি কি কি আছে, অর্থাৎ এখানে কি কি প্রকৃতি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার বিবর্তন। হ্যাঁ, মানুষের অর্থনৈতিক কার্যাবলী নানা বিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে চলেছে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কার্যাবলীর 5টি স্তরেরই উন্নতি হয়েছে। ওই যেগুলো তোমার প্রাথমিক, তারপরে সেকেন্ডারি, টার্সিয়ারি, কুইনারি, এই যে এই স্তরগুলোকে বলছে। দেখো উৎপাদনশীলতা বলছে অর্থনৈতিক কার্যাবলীর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা ব্যতীত কোনো বস্তু বা পদার্থের কার্যকারিতা থাকে না। কোনো কৃষি জমির যদি উৎপাদনশীলতা না থাকে তখন সেই জমি পতিত জমিতে পরিণত হয় এবং এই পতিত জমির কোনো অর্থনৈতিক গুরুত্ব থাকে না। অপরদিকে কোনো ফার্মের যদি উৎপাদনশীল ক্ষমতা হ্রাস পায়, ফার্মটি লোকসানের মুখে পড়ে, তখন ফার্মটি বন্ধ হয়ে যায়। কি শিল্প এবং কৃষি উভয় ক্ষেত্রেই উৎপাদনশীলতা খুব গুরুত্বপূর্ণ, অন্যথা এই শিল্প ও কৃষি অবলুপ্তির পথে চলে যায়। এরপর দেখো মানুষ প্রকৃতির পারস্পরিক সম্পর্ক। এটা কি বলছে, বলছে প্রকৃতি মানুষের অর্থনৈতিক কাজকে নিয়ন্ত্রণ করে, তাই পৃথিবীর সব জায়গায় একই ধরনের কৃষিকাজ করা যায় না। এমনকি মানুষও একই রকম সংস্কৃতি মনস্ক হয় না। তবে বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষ প্রকৃতির বাধা অতিক্রম করার চেষ্টা
কিছুটা হলেও সফল হয়েছে। আর কি আছে দেখো, বলছে যে প্রণালীবদ্ধতা, অর্থাৎ অর্থনৈতিক কাজের প্রতিটি ক্ষেত্রেই কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়মগুলি ব্যক্তি নিরপেক্ষ। অর্থনৈতিক কাজ অধিকাংশ ক্ষেত্রে মানুষের খেয়াল খুশি ইচ্ছা অনুসারের উপর নির্ভর করে না, ফলে বলা যায় অর্থনৈতিক কার্যাবলী ও প্রকৃতিগতভাবে প্রণালীবদ্ধ। এবার দেখো মানব উন্নয়ন, বলছে অর্থনৈতিক কাজ হলো সামাজিক কাজ, তাই এই কাজের মূল উদ্দেশ্য হলো মানব উন্নয়ন করা, যাতে সমাজের সকল শ্রেণীর মানুষের উপকার হয়। তাই যে কাজ মানুষ এবং প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতর দিয়ে সৃষ্টি হয়নি, সেই কাজ অর্থনৈতিক কাজ নয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার মানবের উন্নয়ন, একটা তোমার অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতি। এরপর দেখো অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি কী কী। দেখো আমাদের এই যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে, এর কিন্তু কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আমাদেরকে কিন্তু জানতে হবে, অর্থাৎ কিছু কিছু বৈশিষ্ট্য থাকলে তবেই সেগুলোকে অর্থনৈতিক কার্যাবলী বলা যায়। প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি, প্রথম হচ্ছে দেখো জীবিকা নির্বাহের মাধ্যম, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক কার্যগুলো হবে সেগুলো কিন্তু জীবিকা নির্বাহের একটা মাধ্যম হবে। মানে বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত থেকে মানুষ জীবন ধারণ এবং বিভিন্ন আর্থ সামাজিক দায়িত্ব পালন করে। অর্থনৈতিক উন্নতি, যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর দ্বারা কোনো অঞ্চলের বা দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে। সম্পদের উৎপাদন, যে প্রধানত সম্পদ উৎপাদনের জন্য অর্থনৈতিক কার্যাবলী সম্পাদিত হয়। এক্ষেত্রে পরিবারের ভোগের জন্য অথবা বাজারে বিক্রয়ের জন্য সম্পদ উৎপাদন করা হয়। মানব চাহিদা পূরণ, মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে পূরণ করা সম্ভব। যেমন কোনো ব্যক্তি অর্থ উপার্জনের মাধ্যমে তার পরিবারের বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা পূরণ করে। অর্থ উপার্জন, যে কোনো প্রকার অর্থনৈতিক কার্যাবলী অর্থ উপার্জনের সহায়তা করে। মানুষ মূলত অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয়তা পূরণের উদ্দেশ্যে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করে। উন্নয়নমূলক কার্যাবলী, যে অর্থনৈতিক কার্যাবলীর অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে। এক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক সম্পদকে ব্যবহার করে নতুন দ্রব্য উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পায় এবং অর্থ উপার্জনের পথ সুগম হয়। তাহলে দেখো এই হচ্ছে তোমার অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য। আর শেষ আছে তোমার ব্যক্তি নিরপেক্ষ, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী মানুষের খেয়াল খুশির পরিবর্তে নির্দিষ্ট কতগুলি নিয়ম মেনে চলে। আর সামাজিক দায়িত্ব পালন, নিজ চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করে মানুষ সমাজ এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে এই এতগুলো অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য কিন্তু আমাদের বর্তমান। এরপর দেখো অর্থনৈতিক কার্যাবলীর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো। তাহলে নিয়ন্ত্রকগুলি কি কি আছে, দেখো নিয়ন্ত্রকগুলি, এখানে নিয়ন্ত্রকগুলিকে টোটাল 6টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে ছকটা দেখতে পাচ্ছ, এই বিষয়গুলি দ্বারা কিন্তু অর্থনৈতিক কার্যাবলীগুলি নিয়ন্ত্রিত হয়। প্রথম হচ্ছে ঐতিহাসিক নিয়ন্ত্রক, তারপর দেখো স্থানিক নিয়ন্ত্রক, পরিবেশগত নিয়ন্ত্রক, সামাজিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রক এবং তোমার রাজনৈতিক নিয়ন্ত্রক। এই তোমার 6টা ভাগ মোটামুটি মনে রাখো, তাহলে কিন্তু হবে। এইগুলোকে ব্যাখ্যা করার জন্য দেখো ঐতিহাসিক নিয়ন্ত্রণকে বা সাংস্কৃতিক পুরো ধারা অভ্যস্ত পুরো বিষয় সম্পর্কিত দ্বিধা অনিশ্চয়তা। অর্থনৈতিক কাজকে আবার তোমার শ্রমিক, মূলধন, পরিবহন, চাহিদা এইভাবে ভাগ করছে। স্থানিক নিয়ন্ত্রণকে এবার ব্যাখ্যা করতে গেলে আয়তন, আপেক্ষিক অবস্থান, অঞ্চলের অভিগম্যতা এইভাবে তোমার ব্যাখ্যা করতে হবে। পরিবেশগত নিয়ন্ত্রকের মধ্যে আছে তোমার ভূমিরূপ, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি। আর সামাজিক সাংস্কৃতিক নিয়ন্ত্রকের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রগতিশীল সমাজ ব্যবস্থা এবং প্রযুক্তি। রাজনৈতিক নিয়ন্ত্রকের মধ্যে আছে তোমার বাজার, সামাজিক বৈষম্য, পরিবেশ সংরক্ষণ, আঞ্চলিক সাম্য, শুল্ক প্রাচীর এবং কোটা ব্যবস্থা। এই হচ্ছে তোমার রাজনৈতিক নিয়ন্ত্রক। তাহলে এই গেল তোমার অর্থনৈতিক কার্যাবলীর নিয়ন্ত্রকগুলি। এরপর দেখো আমাদের কি আছে, অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের উপবিভাগগুলি বর্ণনা করে তাদের গুরুত্ব আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো তোমার ওই প্রতিটা শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী যেটা, সেটা তো আমি তোমাদের আলোচনা করলাম যে তোমার প্রধানত 3টে ভাগে ভাগ করছে। এই যে এই ভাগটা সম্পর্কে বলছে, এইখানে দেখো অর্থনৈতিক কার্যাবলীর বিভিন্ন ভাগগুলিকে এখানে কটা ভাগে ভাগ করছে, প্রধানত 3টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার উৎপাদন, একটা হচ্ছে বিনিময় এবং একটা হচ্ছে ভোগ। এবারে উৎপাদনকে তোমার 5টা ভাগে ভাগ করা হচ্ছে। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী যেটা রেড কটন ওয়ার্কার, দ্বিতীয় স্তরের কার্যাবলীকে বলছে ব্লু কটন ওয়ার্কার, তৃতীয় স্তরের কার্যাবলীকে বলছে পিঙ্ক কটন ওয়ার্কার, চতুর্থ স্তরের কার্যাবলীকে বলছে তোমার হোয়াইট কটন কলার ওয়ার্কার, আর পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে বলছে তোমার গোল্ড কলার ওয়ার্কার বা থিঙ্ক ট্যাঙ্ক। ঠিক আছে, এবার এই সমস্ত ওয়ার্কারগুলো সম্পর্কে এবার আমাদেরকে এক এক করে বর্ণনা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীটাকে তোমার কি বলছে, হচ্ছে প্রাথমিক কার্যাবলী হলো সেই কার্যাবলী যা প্রত্যক্ষভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। প্রাকৃতিক উপাদান অর্থাৎ জল এবং স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে শিকার এবং সংগ্রহ করা ছিল আদিম মানুষের কার্যাবলী। ধীরে ধীরে সময়ের সঙ্গে মানুষ পশুকে নিজের বশে আনা, পশুপালন এবং তাদের কার্যাবলীকে অন্তর্ভুক্ত করে। সংজ্ঞা, মানুষ যখন তার শ্রম দ্বারা প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে তখন তাকে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। অর্থাৎ উৎপাদনের প্রাথমিক অবস্থায়
তোমার প্রকৃতির সঙ্গে নিবিড় যোগে মানুষ তার প্রাথমিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কাজ করে থাকে, যেটি একটি সুপ্রাচীন অর্থনৈতিক ক্রিয়াকলাপ। হ্যাঁ, এবার দেখো প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি কী কী। প্রথমে হচ্ছে উদ্ভব, বলছে উদ্ভিদ এবং প্রাণীর গার্হস্থ্যকরণের মাধ্যমেই মানব সভ্যতার এই কার্যাবলীর উদ্ভব হয়। এটা হচ্ছে তোমার প্রকৃতি নির্ভর। হ্যাঁ, এই ধরনের জীবিকা ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক উপাদানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে মানুষ পরিবেশের মধ্যে সরাসরি সংযোগ ঘটে, পরিবেশগত বিপর্যয় এই কার্যকে তোমার ব্যাহত করে। এবার দেখো প্রাথমিক চাহিদা নির্ভর, বলছে মানুষ সর্বপ্রথম তার প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা মেটাতে এই কার্যাবলীর সঙ্গে নিজেকে যুক্ত করেছে। এবারে প্রাচীনতম, বলছে মানুষ অর্থনৈতিক বিবর্তনের সূচনা লগ্নে এই সকল কাজের সঙ্গে যুক্ত হয়, তাই এই কার্যাবলী সর্বপ্রাচীন ও সব ধরনের অর্থনৈতিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ। এবার দেখো শ্রম নির্ভর, প্রাথমিক কার্যাবলী মূলত শ্রম নির্ভর। এই কার্যাবলী সহজেই গৃহ বহির্ভূত হয়ে থাকে। ন্যূনতম আয়, বলছে প্রাথমিক কার্যাবলীর সঙ্গে নিযুক্ত মানুষের আয় অন্যান্য কার্যাবলীর সঙ্গে নিযুক্ত আয়ের তুলনায় অনেক কম থাকে। গ্রাম ভিত্তিক কর্মকাণ্ড, বলছে এটি নির্দিষ্ট এলাকায় ভূমি নির্ভর উপজীবিকা, এটি প্রধানত গ্রাম ভিত্তিক, তাই এইটি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের সহায়ক। এবার কাঁচামালের উৎস, যে কোনো উৎপাদন চক্রের সূচনা হয় এই ক্ষেত্রের কাজ থেকে, যেখানে মানুষ সম্পদ এবং পরিবেশের সম্ভাবনাপূর্ণ সুযোগকে সরাসরি দক্ষতার সঙ্গে ব্যবহার করে। প্রধানত প্রাথমিক স্তরের কার্যাবলীতে উন্নত এবং সংগৃহীত দ্রব্য অন্য স্তরের, বিশেষ করে দ্বিতীয় স্তরের কাজের কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। আর কি আছে দেখো, উদ্বৃত্তহীনতা, মানুষের প্রধান মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ করে বলে সমগ্র মানব সমাজ এই স্তরের কাজের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল, তাই এক্ষেত্রে উদ্বৃত্তের পরিমাণ খুব কমই কিন্তু থাকে। জনসংখ্যার অংশগ্রহণ, বলছে পৃথিবীর মধ্যে বিশেষত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির এই জীবিকায় নিযুক্ত লোকের সংখ্যা হয় সর্বাধিক। তারপর গৃহের বাইরে কর্মক্ষেত্র, বলছে এই প্রকার কাজে নিযুক্ত শ্রমিকদের কাজের জন্য ঘরের বাইরে যেতে হয়, তাই এটি গৃহ বহির্ভূত কাজ। তারপর দেখো লাল পোশাকের কর্মী, তাহলে ওইখানে তোমায় বললাম এটিকে বলা হয় লাল পোশাকের বা রেড কলার ওয়ার্কার। ঠিক আছে, এই প্রথম শ্রেণীর কার্যাবলীকে। দেখো প্রযুক্তির সঙ্গে শ্রমিক হ্রাস, বলছে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাথমিক ক্ষেত্রে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনুন্নত অঞ্চলে এই ধরনের কাজের প্রাধান্য বেশি হয়। এবং উৎপাদনের অনিশ্চয়তা, বলছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ ভীষণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ও প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত বলে এই প্রকার ক্ষেত্র থেকে উৎপাদনের ধারাবাহিকতা অভাব থাকে, তাই উৎপাদন অনেকাংশেই অনিশ্চিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী। এবার দেখো প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে আবার কতগুলো ভাগে ভাগ করছে, এখানে দেখতে পাচ্ছ এই ভাগগুলো। প্রথমে হচ্ছে তোমার শিকার এবং সংগ্রহ করা, কাঠ আহরণ করা, মাছ শিকার, কৃষিকাজ, পশুপালন এবং দ্রব্য আহরণের কাজ। এবার দেখো কৃষিকাজকে তোমার জীবিকা সত্তা ভিত্তিক এবং বাণিজ্যিক এই দুটি ভাগে ভাগ করছে। জীবিকা সত্তা ভিত্তিক আবার আদিম এবং নিবিড়, বাণিজ্যিকটাকে আবার বাণিজ্যিক দানা শস্য উৎপাদন, এবং পশুপালনটা যাযাবর এবং বাণিজ্যিক এই কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। এবার দেখো এই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর করেছে এবং পশুপালন কেন্দ্রিক এবং বনজ। তাহলে এরপর দেখো এখানে উৎপাদন অনিশ্চয়তা হলে বা দেখো পশুপালন কেন্দ্রিক উৎপাদন এর একটা তোমার ওই গুরুত্ব, বলছে প্রাথমিক স্তর অর্থনৈতিক কার্যাবলী তোমার হচ্ছে কি পশুপালনের যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ পশুপালনের মাধ্যমে মাংস, ডিম, দুধ খাদ্য হিসাবে পাওয়া যায়। বনজ সম্পদ ভিত্তিক জীবিকা এবং উৎপাদন, বলছে বনজ সম্পদ আহরণের মাধ্যমে বহু মানুষের জীবিকা নির্বাহ হয়। মৎস্যের চাহিদা পূরণ, খনিজ সম্পদ ভিত্তিক শিল্পের ভিত্তি, অর্থাৎ খনিজ সম্পদ আহরণের মাধ্যমে খনিজ ভিত্তিক শিল্পের বিকাশ ঘটে। এই গেল তোমার প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এরপর আমরা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করব, যেটা অপর নাম হচ্ছে তোমার ব্লু কলার ওয়ার্কার। তাহলে দেখো এটার সংজ্ঞা কী হবে, বলছে যেসব অর্থনৈতিক কাজের দ্বারা মানুষ প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী থেকে সংগৃহীত এবং উৎপাদিত দ্রব্যসমূহকে বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রযুক্তির দ্বারা আকৃতিগত এবং গুণগতভাবে রূপান্তরিত করে বেশি কার্যকরী ব্যবহার উপযোগী নতুন বস্তু বা পণ্য উৎপাদন করা হয়, সেই সব অর্থনৈতিক কার্যাবলীকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা মাধ্যমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। ঠিক আছে, উদাহরণ কি, যেমন প্রাথমিক কার্যের মাধ্যমে উৎপাদিত তুলো এবং পাটের ভৌত পরিবর্তন করে অর্থাৎ আকার আয়তন পরিবর্তন করে বস্ত্র তৈরি করা হয়। আখ থেকে চিনি তৈরি করা, আখের মিষ্টি, বনভূমি থেকে সংগৃহীত কাঠ, আসবাবপত্র, রেলের পাটাতন, স্লিপার, কাগজ তৈরি হয়। এই হলো তোমার উদাহরণ। এরপর দেখো এই কার্যাবলীর বৈশিষ্ট্য, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য কি, প্রথম বলছি যে প্রাথমিক
প্রাথমিক ক্ষেত্রের কার্যাবলীর উপর নির্ভরতা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলী প্রাথমিক ক্ষেত্রের কার্যাবলীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। প্রাথমিক ক্ষেত্রে যে সমস্ত কৃষিজ ফসল পশুজ সম্পদ উৎপাদিত হয় এবং যেসব বনজ সম্পদ এবং খনিজ সম্পদ আহরিত হয় সেগুলি দ্বিতীয় স্তরের কাজের কাঁচা শিল্প। ঠিক আছে, এবার দেখো নতুন দ্রব্য বা পণ্য উৎপাদন, অর্থাৎ তোমার প্রাথমিক স্তর অর্থনৈতিক কার্যাবলী কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন দ্রব্য উৎপাদন করা হয়। এই স্তরের কার্যাবলীর মূল বিষয়ই হলো প্রাকৃতিক সম্পদের রূপান্তর ঘটিয়ে আরও বেশি ব্যবহার উপযোগী সম্পূর্ণ নতুন দ্রব্য তৈরি করা। এরপর দেখো মূলধনের নিবিড়তা, বলছে এখানে কিন্তু টাকা পয়সা বেশি প্রয়োজন হয়। বলছে দ্বিতীয় স্তরের কার্যাবলীতে বিপুল পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, এটা যন্ত্র নির্ভর। তারপরে শ্রম নিবিড়, অর্থাৎ উৎপাদনের জন্য যন্ত্রের ব্যবহার হলেও প্রচুর দক্ষ এবং সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। প্রকৃতির উপর নির্ভরশীলতা, বলছে দ্বিতীয় স্তরের কার্যাবলীর বেশিরভাগই প্রত্যক্ষভাবে প্রকৃতির উপর নির্ভরশীল কিন্তু নয়। হ্যাঁ, যেটা প্রাথমিক স্তরের কার্যাবলী প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল, এটা কিন্তু অতটা নয়। তারপর দেখো জলশক্তির ব্যবহার, সম্পদের উপযোগিতা এবং কার্যকারিতা বৃদ্ধি। বলছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের ফলে সম্পদের উপযোগিতা, কার্যকারিতা, পণ্যের ব্যবহারযোগ্যতা, গুণমান এবং সেই সঙ্গে মূল্য মান ও বৃদ্ধি পায়। তারপর দেখো উন্নত প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় স্তরের কার্যাবলীতে উন্নত প্রযুক্তি ব্যবহার খুব বেশি, এর দ্বারা উৎপাদিত পণ্যের উৎকর্ষতা, গুণগত মান বৃদ্ধি পায়। দেখো স্থায়ী সম্পদ সৃষ্টি, বলছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত মানুষেরা সাধারণত স্থায়ী সম্পদ উৎপন্ন করে থাকে, অর্থাৎ এই স্তরে মূলত ভোগ্য পণ্য উৎপাদিত হয়। এবার দেখো উন্নয়ন, বলছে এটি লাভজনক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তাই এই শিল্পের বিকাশের ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটে। আর হচ্ছে নগর কেন্দ্রিকতা, অর্থাৎ নগরকে কেন্দ্র করে এই দ্বিতীয় শ্রেণীর কার্যাবলীর বিকাশ ঘটে। যেমন তোমার দুর্গাপুর, ডেট্রয়েট প্রভৃতি। এবার দেখো নিয়োজিত জনসংখ্যা, বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের মোট জনসংখ্যার 19.71%, এবং ভারতের মতো উন্নয়নশীল দেশের মোট জনসংখ্যার 26.18% এই কাজে যুক্ত। তারপর দেখো জাতীয় আয়, বলছে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির জাতীয় আয়ের একটা বৃহৎ অংশ এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ থেকে আসে। পরিবেশ দূষণ, মানে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ থেকে শিল্প ভিত্তিক হওয়ায় পরিবেশ ব্যাপকভাবে কিন্তু দূষিত হয়। আর দেখো নীল পোশাকের কর্মী, এটাকে বলছে ব্লু কলার ওয়ার্কার। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্য নাম হচ্ছে তোমার ব্লু কলার ওয়ার্কার। কেন বলছে, অনেকে মনে করেন দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের উন্নত এবং অভিজাতপূর্ণ হতে হয়। হ্যাঁ, তার জন্য কিন্তু নীল পোশাকের কর্মী বা ব্লু কলার ওয়ার্কার বলা হয়ে থাকে। আবার অনেকের মতে এই কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কারখানার ধুলো ময়লার সঙ্গে কাজ করে, তাই তারা নীল পোশাক পরিধান করে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এবার দেখো এর শ্রেণীবিভাগ, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে তোমার এতগুলো ভাগে তোমার ভাগ করছে। এই শ্রেণীবিভাগটা দেখে রাখো কী কী ভাগে: কাঁচামালের বৈশিষ্ট্য অনুসারে, উৎপাদিত দ্রব্যের বৈশিষ্ট্য অনুসারে, আয়তন অনুসারে এবং মালিকানা অনুসারে। এবার এগুলোকে তোমার যখন আলোচনা করা হচ্ছে তখন কাঁচামালের বৈশিষ্ট্য অনুসারে খনিজ ভিত্তিক, প্রাণীজ ভিত্তিক, কৃষিজ ভিত্তিক, রাসায়নিক, উৎপাদিত দ্রব্যের ভিত্তিতে তোমার বুনিয়াদি এবং ভোগ্য পণ্য। হ্যাঁ, আয়তন অনুসারে তোমার বৃহৎ, ক্ষুদ্র, মাঝারি শিল্প, এবং মালিকানার উদ্যোগে সরকারি, বেসরকারি এবং যৌথ। এই তোমার কতগুলো ভাগে ভাগ করছে। এবার দেখো অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় স্তর অর্থনৈতিক কাজের গুরুত্ব কী। প্রথম হচ্ছে তোমার দেশের উন্নয়ন, 3 নম্বর হচ্ছে সম্পদের মান এবং কার্যকারিতা বৃদ্ধি পায়, 3 নম্বর হচ্ছে প্রাথমিক পর্যায়ের উপর নির্ভরশীল, 4 হচ্ছে অর্থনৈতিক বুনিয়াদ, অর্থাৎ কোনো দেশ এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত হলে তবেই এই দেশের অর্থনীতি মজবুত হয় এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ তোমার বিকাশ লাভ করে। ভোগ এবং চাহিদার উপরে নির্ভরশীল, দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী প্রধানত মানুষের ভোগ এবং চাহিদার উপর নির্ভর করে গড়ে ওঠে, তাই মানুষের ভোগ্যপণ্য এবং চাহিদা পূরণে অর্থনৈতিক কার্যাবলীর গুরুত্ব কিন্তু বেশি। এবার দেখো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, যেটাকে বলছে তোমার পিঙ্ক কলার ওয়ার্কার। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, তোমার ওই স্তরে তোমার যেটা হলো তোমার দ্বিতীয় স্তরে কী হলো গো, দ্বিতীয় স্তরে তোমার ওই শিল্প বিপ্লব হলো। এবার সেটার উপরে বেশ করে ব্যবসা বাণিজ্য এই তৃতীয় স্তরে গ্রো করতে শুরু করলো। এবার তৃতীয় স্তরে দেখো কী বলছে, যে প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে সচল রাখতে যে কাজের প্রয়োজন হয় তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলে। এই কার্যাবলী ছাড়া উৎপাদন বৃদ্ধি করা যায় না, বাণিজ্যের প্রসার প্রায় সম্ভব হয় না, ফলে তোমার সম্পদের কার্যকারিতা ও বৃদ্ধি পায় না। এবার সংজ্ঞা কী আছে, বলছে প্রথম এবং দ্বিতীয় স্তরের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন, সম্পদের বিনিময়, বন্টন এবং উৎকর্ষতা বৃদ্ধি, সামাজিক সুযোগ সুবিধা এবং সুরক্ষা প্রদান, মানব সম্পদের উন্নয়ন ও তার মানসিক ও নান্দনিক চাহিদা পূরণের জন্য যেসব বিবিধ এবং বৈচিত্র্যময় কার্যাবলী মানুষ অর্থের বিনিময়ে করে থাকে সেগুলিকে তৃতীয় স্তরের বা প্রগৌণ বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। উদাহরণ যেমন সব ধরনের পরিবহন, যোগাযোগ ব্যবস্থার কাজ, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং পরিষেবা, আইনজীবীর আইনি পরামর্শ দান, মিউনিসিপ্যালিটি বা পুরসভার নাগরিক পরিষেবা দান, পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি। এবার দেখো এখানে শ্রেণীবিভাগগুলো সম্পর্কে দেওয়া হয়েছে।
তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ দেখো, এই শ্রেণীবিভাগের মধ্যে একে তোমার প্রধান 4টি ভাগে ভাগ করছে: পরিষেবা, ব্যবসা বাণিজ্য, পরিবহন এবং যোগাযোগ। পরিষেবাকে আবার এখানে অনেকগুলো ভাগে ভাগ করেছে, যেমন ব্যাংক, রিয়েল এস্টেট, বিমা, ব্যক্তিগত বা গোষ্ঠীগতর মধ্যে আছে তোমার বেসরকারিগত, এনজিও, সরকারি। আর ব্যবসা বাণিজ্যকে দেখো পাইকারি এবং খুচরো দুটো ভাগে ভাগ করছে। পরিবহনকে আকাশ, রেল, জলপথ এবং পাইপপথ এই কতগুলো ভাগে ভাগ করছে: সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ এবং পাইপপথ। আর যোগাযোগ হচ্ছে যেমন টেলিফোন, ইন্টারনেট, রেডিও, সংবাদপত্র, এগুলো হচ্ছে তোমার যোগাযোগ। এবার দেখো আমাদের শ্রেণীভাগ করার পরে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর গুরুত্বটা কী বলছে। প্রথমে হচ্ছে তোমার সংযোগ সাধন। তাহলে এটা কি করছে? প্রথম স্তরের সঙ্গে দ্বিতীয় স্তরের কার্যাবলী সংযোগ সাধন করছে। হ্যাঁ, তেমনই উৎপাদক এবং ভোগকারীর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ কিন্তু স্থাপন করছে। যেমন তোমার ইক্ষু উৎপাদন হচ্ছে কৃষিকাজ, অর্থাৎ প্রাথমিক তোমার কার্যাবলী, কিন্তু এটাকে চিনিতে যখন তোমার তৈরি করা হচ্ছে, এটা দ্বিতীয় স্তরের কার্যাবলী। এই দুটোকে চালনা করছে তোমার তৃতীয় স্তরের কার্যাবলী, অর্থাৎ ব্যবসা বাণিজ্য। এই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। এবার দেখো কি আছে, উৎপাদন এবং ভোক্তার মধ্যে সম্পর্ক, দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেবা প্রদান করে, উৎপাদনের দক্ষতা এবং পরিমাণ বৃদ্ধি পায়, দেশের উন্নয়ন হয়, উন্নত মেধা এবং প্রতিভার প্রয়োজন হয়। এখানে কিন্তু তোমার কম মেধার শ্রমিকের হলে এখানে হবে না। ব্যবসা বাণিজ্যের শুরু হয় এইটার মাধ্যমে। অস্পর্শযোগ্যতা বলছে এই ক্ষেত্রের প্রধান কাজই হলো পরিষেবা প্রদান করা, যা মূলত অস্পর্শযোগ্য বা অবস্তুগত উপাদান। এবং উন্নয়ন বলছে দেশের এই ধরনের কার্যাবলী উৎপাদন এবং বন্টন ব্যবস্থাকে ত্বরান্বিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক বিকাশ ঘটায়। তাই যে দেশে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপে নিযুক্ত মানুষের সংখ্যা বেশি, সেই দেশ অর্থনৈতিকভাবে বেশি উন্নত। এবার প্রথম এবং দ্বিতীয় স্তরের উন্নতি হয় এর মাধ্যমে। বিশ্বায়ন মানে বলছে তৃতীয় স্তরের কার্যাবলী যেমন পরিবহন, যোগাযোগ, শিক্ষা, বিনোদন, পর্যটন বিশ্বায়নের প্রভাবে বিশেষতভাবে প্রভাবিত করে। ফলস্বরূপ বাণিজ্য ক্ষেত্রে উন্মুক্ত অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। সংবেদনশীলতা বলছে অন্য সকল প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের তুলনায় তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অপেক্ষাকৃত সংবেদনশীল হয়ে থাকে। নগরায়ন বলছে পরিষেবামূলক কাজে নিযুক্ত শ্রমিকেরা শহরে বসবাসে আগ্রহী হওয়ায় শহর এবং নগরের সংখ্যা বৃদ্ধি পায়। মানুষের অংশগ্রহণ বলছে সমীক্ষা করে দেখা গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে 78% মানুষ, তোমার ভারতের মতো উন্নয়নশীল দেশে 25% মানুষ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত। আর দেখো গোলাপি পোশাকের কর্মী, যেটাকে বলছে পিঙ্ক কলার ওয়ার্কার, ঠিক আছে। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে বলছে পিঙ্ক কলার ওয়ার্কার। এবার দেখো এই যে গোলাপি শব্দটা যে এসেছে, এই পিঙ্ক কলার ওয়ার্কার বা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর, তার ইতিহাসটা কি দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। বলছে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, ঠিক আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হতো, যুক্তরাষ্ট্রের সমস্ত পুরুষেরা যুদ্ধের জন্য সেনাবাহিনীতে চলে যায়, ঠিক আছে। এর ফলে কি হয়, তোমার সেবামূলক ক্ষেত্রে তোমার ওই পুরুষ কর্মীর অভাব দেখা যায়। এই অভাব পূরণের জন্য 1970 সালে যুক্তরাষ্ট্রে সেক্রেটারি, নার্স এবং শিক্ষকের কাজে প্রচুর পরিমাণে মহিলাদের প্রাধান্য দেখা যায়। এদের কাজ সাদা বা নীল, অর্থাৎ প্রাথমিক এবং তোমার দ্বিতীয় এবং তৃতীয় কোনোটারই অন্তর্ভুক্ত না করে একে গোলাপি রঙের অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য বর্তমানে সেবা ক্ষেত্রে নিয়োজিত নারী পুরুষ উভয়ই কিন্তু গোলাপি পোশাকের কর্মী বলা হয়, ঠিক আছে। এইটা গেল তোমার এর ইতিহাস। এরপর দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, যেটাকে আমাদের পিঙ্ক কলার ওয়ার্কার বলছে, তার গুরুত্বটা কি। প্রথমে বলছে শিল্পের উন্নতি, 2 নম্বর হচ্ছে কর্মসংস্থান, 4 হচ্ছে কৃষিতে উন্নতি, সমাজের উন্নয়ন, তারপরে দেখো আছে আর্থিক উন্নয়ন। তাহলে এই গেল তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। এরপর আমাদের কী করতে হবে, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, যেটাকে তোমার বলছে হোয়াইট কলার ওয়ার্কার, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। এটাকে কি বলছে, সংজ্ঞা কি বলছে, উন্নত মেধা, বুদ্ধি, বিশেষ দক্ষতা ইত্যাদি মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কার্যাবলী সংক্রান্ত তথ্যের আদান প্রদান, সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ করে উপস্থাপন বা পরিবেশন করা হয়। যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাকে চতুর্থ শ্রেণীর বা 90 স্তরের অর্থনৈতিক ক্রিয়াবলী বলা হয়, ঠিক আছে। উদাহরণ কি, তথ্য প্রযুক্তির কাজ, কম্পিউটার এবং যোগাযোগ, জমি বাড়ি কেনা বেচা বা রিয়েল এস্টেটের কাজ, তথ্য এবং সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ এবং পরিবেশন, উন্নয়নমূলক গবেষণা, সরকারি আমলাতান্ত্রিক কাজ, চিত্র সাংবাদিক ইত্যাদি। এবার দেখো শ্রেণীবিভাগ, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে প্রধানত 4টে ভাগে ভাগ করছে। কি কি বলছে, তথ্য প্রযুক্তি, বিনোদন, প্রশাসন, শিক্ষা, ঠিক আছে। এবার দেখো বিনোদনকে আবার সিনেমা, টিভি এবং পর্যটন, এই 3টে ভাগে ভাগ করছে। প্রশাসনিককে সরকারি এবং বেসরকারি, এই 2টো ভাগে তোমার ভাগ করছে। এর বৈশিষ্ট্য কি, প্রথম হচ্ছে নব্য ক্ষেত্র, বলছে এই স্তরের কাজ অতি সাম্প্রতিককালে বিকাশ লাভ করেছে এবং দ্রুত সম্প্রসারিত হয়ে চলেছে, তাই একে নব্য ক্ষেত্র বলা হয়। নির্ভরতা বলছে তথ্য প্রযুক্তি এবং গবেষণা নির্ভর, তাই এই কার্যাবলী উন্নত মেধাযুক্ত দক্ষ কর্মী ছাড়া সম্ভব নয়। উন্নত পরিষেবা বলছে এই ক্রিয়াকলাপে
তৃতীয় স্তরের তুলনায় আরও বেশি উন্নততর পরিষেবা প্রদান করে থাকে। মেধার আমদানি রপ্তানি, অর্থাৎ উন্নত দেশে ইউএসএ, কানাডা এই কাজের প্রয়োজনে উচ্চ আয় সম্পন্ন মেধার আমদানি, ব্রেন গেন যেটাকে বলা হয়, হ্যাঁ। আর উন্নয়নশীল দেশ মানে ভারত, বাংলাদেশ প্রভৃতি থেকে রপ্তানি ব্রেন ড্রেন হয়ে থাকে, অর্থাৎ ব্রেন গেন অর্থাৎ যেখানে যায় সেটা হচ্ছে ব্রেন গেন, আর যেখান থেকে যায় সেই জায়গাটাকে বলছে ব্রেন ড্রেন, অর্থাৎ ড্রেন হয়ে যায় মানে বেরিয়ে যায়। এটা বৈদেশিক মুদ্রা অর্জন হয়, উন্নত দেশে প্রযোজ্য হয়। তারপর দেখো প্রতিষ্ঠানিক কাজ, অর্থাৎ এই স্তরে যে কাজ যে কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঘরোয়া পরিবেশে সম্পাদিত হয়ে থাকে। এরপর দেখো মর্যাদা, এই কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ পেশায় অত্যন্ত আধুনিক এবং উচ্চ আয় সম্পন্ন এবং উচ্চ মর্যাদা সম্পন্ন হয়। কাজের ব্যাপ্তি মস্তিষ্ক নির্ভর কাজ হওয়ার জন্য ব্যাপ্তি অনেক বেশি এবং সুদূর প্রসারী। এবার দৈহিক শ্রমের প্রয়োজনীয়তা কিন্তু খুবই কম, কর্মীর সংখ্যা এখানে কম, অর্থাৎ প্রযুক্তি ব্যবহারটা বেশি, উচ্চ বেতন এবং সামাজিক মর্যাদা, সাদা পোশাকের কর্মী যেটাকে বলছি আমরা হোয়াইট কলার ওয়ার্কার, ঠিক আছে। বলছে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই কার্যাবলীর সঙ্গে যুক্ত মানুষেরা অবস্থান করে বলে এদের সাদা পোশাকের কর্মী বা হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়। এবার দেখো এর গুরুত্বটা কি, বলছে সর্বস্তরে উন্নয়ন, অর্থাৎ প্রথমে যে আরও যে 3টে স্তর পড়লাম তাদের সমস্ত স্তরের উন্নয়নের জন্য এখানে করা হয়। এর গবেষণা এবং উন্নয়নমূলক কর্মসূচি, তথ্যের সরবরাহ করা হয়। স্বাধীনতা, বলছে এই কার্যকলাপের সঙ্গে ব্যক্তিবর্গের স্বাধীনতা এবং সক্রিয়তা বজায় থাকে। নিজস্বতা, অর্থাৎ এই কার্যাবলীতে নিযুক্ত ব্যক্তিবর্গের নিজস্ব মেধা, বুদ্ধি এবং জ্ঞানের উপর নির্ভর করে সমস্ত কার্যকলাপ গড়ে ওঠে। যোগাযোগের উন্নয়ন, যে তথ্য আদান প্রদানের মাধ্যমে সমগ্র বিশ্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে এটার মাধ্যমে। এই হলো তোমার এর অর্থনৈতিক গুরুত্ব। এরপর দেখো আমরা জানবো পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, যেটাকে বলছে তোমার ওই গোল্ড কলার ওয়ার্কার বা থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে। তাহলে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা কি, বলছে মানসিক দক্ষতা ও উৎপাদন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাযুক্ত, দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণের মতো দূরদৃষ্টি সম্পন্ন, বুদ্ধিদীপ্ত, উচ্চমানের পরিষেবামূলক কার্যাবলীকে বলা হয় পঞ্চম স্তরের অতি নব্য অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলী। উদাহরণ কি, যে কোনো ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞের কাজ, উচ্চ সিদ্ধান্ত গ্রহণের কাজ, পরামর্শ দান, নীতি নির্ধারণ, অধিকারিকের কাজ, পরিকল্পনা রচনার কাজ, অতি উচ্চ প্রশাসনিক কাজ, উপগ্রহ পরিষেবা, রিমোট সেন্সিং, জিআইএস গবেষণা সম্পাদনের কাজ প্রভৃতি। এর দেখো শ্রেণীভাগ কী কী, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে দুটো ভাগে ভাগ করছে, বলছে বিশেষায়ন এবং পরামর্শ দান, সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণ। এখানে আবার দুটো হচ্ছে গবেষণা এবং উদ্ভাবন এবং পরামর্শ দানকে তোমার সরকারি, বেসরকারি এবং কর্পোরেট সংস্থা এই 3টে ভাগে ভাগ করছে। দেখো একে গোল্ড কলার ওয়ার্কার বলছে, তার কারণটা কি, তার কারণ হচ্ছে একমাত্র অস্ট্রেলিয়াতে গৃহকর্মের পঞ্চম স্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। 1985 সালে অধ্যাপক রবার্ট ই কেলি সর্বপ্রথম গোল্ডেন কলার ওয়ার্কার শব্দটি ব্যবহার করেন পঞ্চম স্তরের কর্মীদের বোঝাতে, কারণ এরা সবচেয়ে বেশি দামি, গোল্ড বা সোনার সঙ্গে এদের তুলনা করা হয় পঞ্চম স্তর অর্থনৈতিক কার্যাবলী। এর বৈশিষ্ট্য কি, দেখো বলছে অতি নব্য ক্ষেত্র, বলছে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ধীরে ধীরে এই কার্যাবলীর বিকাশ লাভ করা, একে অত্যাধুনিক বা অতিনব্য তোমার কাজ বলা হয়। বুদ্ধির ভাণ্ডার, বলছে যে এই স্তরে কাজে প্রখর বুদ্ধিমানী, জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয়, তাই এই ধরনের কাজকে বুদ্ধিবৃত্তি ও বলা হয়। এই বুদ্ধিবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিরা বুদ্ধি ভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক রূপে সুপরিচিত। দেখো এটাকে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয়, ওই যে তোমার গোল্ড কলার ওয়ার্কার বা থিঙ্ক ট্যাঙ্ক নামে পরিচিত। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, বলছে অর্থনৈতিক কার্যাবলীর সর্বোচ্চ স্তর হলো কুইনারি কার্যাবলী, যেখান থেকে সঠিক এবং উচ্চমানের পরিষেবা পাওয়া যায়। শিক্ষা এবং সংস্কৃতির প্রসার, এই ধরনের কাজ শিক্ষা এবং সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে ওতপ্রোত হয়ে জড়িত। এই কারণে শিক্ষা এবং সংস্কৃতিতে উন্নত দেশে এই কাজ দ্রুত প্রসার লাভ করেছে। তারপর দেখো স্বল্প কর্মসংস্থান, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানের পরিমাণটা কিন্তু কম থাকে। পরিচালনা, বলছে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা রচনা, পরামর্শ দান, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা প্রভৃতির মাধ্যমে কুইনারি স্তর অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের পরিচালনা করে থাকে। এবং উন্নত বিশ্ব, বলছে উন্নত বিশ্বের দেশগুলিতে এই কাজের প্রসার সর্বাধিক হলেও উন্নয়নশীল দেশে এই প্রকার কাজের গুরুত্ব দ্রুত হারে বাড়ছে। এবং সর্বনিম্ন দৈহিক শ্রম, তারপরে অলাভজনক কাজের অন্তর্ভুক্তি, বলছে বিভিন্ন অলাভজনক কার্যাবলী যেগুলি মানুষকে অপরিহার্য পরিষেবা দান করে, যেমন গৃহকর্ম, ফায়ার সার্ভিস প্রভৃতিকে কুইনারি অর্থনৈতিক কার্যাবলী অন্তর্ভুক্ত করা হয়েছে। সোনালী পোশাকের কর্মী অর্থাৎ গোল্ড কলার ওয়ার্কার এগুলো বলা হয়। প্রাসঙ্গিকতা, বলছে কোনো দেশ বা অঞ্চলের সুদৃঢ়, সুসংগঠিত এবং শক্তিশালী অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে এই স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবার দেখো এই স্তরের গুরুত্ব কি, প্রথম যেটা সেটা হচ্ছে তোমার কর্মপদ্ধতির বিকাশ, অর্থাৎ এই পেশায় মানুষদের বুদ্ধি নির্ভর সিদ্ধান্তগুলি যে কোনো অর্থনৈতিক কার্যাবলীর বিভিন্ন পরিকল্পনা গ্রহণে সাহায্য করে, যা নির্ভর করে অর্থনৈতিক পর্যায়ে উৎকর্ষতার উপর। অর্থনৈতিক দৃঢ়তা বৃদ্ধি, কোনো দেশ বা অঞ্চলে যদি এই প্রকার পেশায় যুক্ত কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় তবে সেখানকার অর্থনৈতিক সামাজিক উন্নয়নের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। আত্মমর্যাদা বৃদ্ধি, অধিক কর্মসংস্থান, সুপরিষেবা এবং নতুন ধারণার ব্যাপ্তি। বলছে বিশেষজ্ঞদের পরামর্শে দেশের কৃষি, শিল্প, বাণিজ্য তথা শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, স্বাস্থ্যকেন্দ্রের প্রভৃতি উন্নতি লাভ করে। কর্মীদের সুদক্ষ পরিচালনা এবং পরিকল্পনার দ্বারা মানব উন্নয়ন সম্ভব। তাহলে এই দেখো 5টি স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এবার দেখো গ্রে কলার কর্মী কোনটাকে বলছে। গ্রে বলছে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে গ্রে কলার কথাটি যুক্ত। তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত উচ্চ মেধা সম্পন্ন দক্ষ ব্যক্তিদের গ্রে কলার ওয়ার্কার বলা হয়। তাহলে এটা আমরা আগেও পড়েছি, তবুও আরেকবার আমি তোমাদের বললাম যে চতুর্থ যে তোমার স্তর আছে সেগুলোকে তো সেখানে কিন্তু ওই হোয়াইট কলারের সঙ্গে এই তোমার গ্রে কলার ওয়ার্কার বলা হয়। সফটওয়্যার এবং আইটি সেক্টর সঙ্গে যুক্ত কর্মীরা এই স্তরের অন্তর্ভুক্ত। আর কি আছে দেখো গ্রে কলার ওয়ার্কার। এরপর দেখো এখানে কতগুলো ওয়ার্কার সম্পর্কে আমি তোমাদের ধারণা প্রকাশ করছি। কালো পোশাকের কর্মী কাদের বলা হয়, এটা যারা খনি থেকে সংগ্রহ করে প্রাথমিক কাজের সঙ্গে। দেখো কালো পোশাকের কর্মী বলছে খনিজ সম্পদের উত্তোলনের সঙ্গে যুক্ত কর্মী। ধূসর পোশাকের কর্মী বলছে অবসর গ্রহণের পর বয়সের পরও কাজ করা ব্যক্তি। এবং নীল এবং সাদা পোশাকের কর্মীদের মধ্যবর্তী কর্মীদের বলা হয় তোমার মানে প্রথম এবং দ্বিতীয় স্তরের মাঝের কর্মীদের বলছে তোমার ধূসর পোশাকের কর্মী। সবুজ পোশাকের কর্মী কাদের বলছে পরিবেশ সুরক্ষা, বিকল্প উৎপাদনের কাজে এবং সামরিক কাজে যুক্ত ব্যক্তিদের বোঝায়। হলুদ পোশাকের কর্মী কোনটাকে বলছে সৃজনশীল কাজে যে ব্যক্তি নিযুক্ত সেই কর্মীদের বোঝায়। কমলা কোনটাকে বলছে জেলখানার কর্মী এবং অস্থায়ী কর্মীদের বোঝায়। হালকা নীল পোশাক কোনটাকে বলছে অস্থায়ী কাজে নিযুক্ত ব্যক্তি, যেমন হোমগার্ড, তোমার ওই যে হাউস স্টাফে যেগুলো থাকে এগুলো হচ্ছে তোমার কমলা পোশাকের কর্মী। এবার দেখো হালকা নীল পোশাকের কর্মী অস্থায়ী কাজে নিযুক্ত কর্মীদের বোঝায়। রংহীন পোশাকের কর্মী বেকার বা কর্মহীন এবং ব্যক্তিগত উৎকর্ষ বাড়ানোর জন্য যারা মজুরি ছাড়াই কাজ করে। ওপেন কলার কর্মী কোনটাকে বলছে গৃহকর্মে নিযুক্ত বা ঘরে বসে যারা ইন্টারনেটের সাহায্যে কাজ করে তাদের বলা হয় ওপেন কলার কর্মী। তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন রকমের কর্মীদের ভাগ। তাহলে এইখান থেকে এই যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা কর্মীর কিন্তু ভাগগুলো দিয়েছে। দেখো যে এখানে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু মনে থাকবে যে প্রাথমিক স্তরের কার্যাবলীকে বলছে রেড কলার ওয়ার্কার, দ্বিতীয় স্তরের কার্যাবলীকে বলছে ব্লু কলার ওয়ার্কার, তৃতীয় স্তরের কার্যাবলীকে বলছে পিঙ্ক কলার ওয়ার্কার, চতুর্থ স্তরের কার্যাবলীকে বলছে হোয়াইট কলার ওয়ার্কার, পঞ্চম স্তরের কার্যাবলীকে বলছে তোমার গোল্ড কলার ওয়ার্কার। এবং তাদের সমস্ত বৈশিষ্ট্যগুলি বা উদাহরণগুলি কিন্তু দেখো এখানে পরপর দেওয়া রয়েছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আমরা করলাম তার জিস্টটা কিন্তু এইটুকুর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে এই গেল বিভিন্ন পোশাকের কর্মী। আর এইখানে যে ছকটা দেওয়া আছে না, এই ছকটা কিন্তু একটু তোমরা বেশ ভালো করে পড়ো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও এবং পড়বে, তার কারণ এই যে পিঙ্ক, ধূসর, গ্রে, সবুজ, হলুদ এইগুলো কিন্তু তোমরা মুখস্থ না করলে শর্ট প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই কঠিন। এবার দেখো কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করব যে বিপিও জিনিসটা কি, ঠিক আছে? বিপিও বলছে বিপিও মানে হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, যার মধ্যে গ্রাহক সহায়তা জড়িত, যেমন কল সেন্টার অনুরূপ প্রক্রিয়া। কেপিও কোনটাকে বলছে নলেজ প্রসেস আউটসোর্সিং, এক্ষেত্রে দক্ষ কর্মীরা কোম্পানিগুলিকে অতিরিক্ত ব্যবসার সুযোগ করে দেয়, যেমন ব্যবসা সংক্রান্ত ই লার্নিং, ব্যবসা সংক্রান্ত গবেষণা পদ্ধতি প্রভৃতি। টেকনোপোল কোনটাকে বলছে পরিকল্পনা ভিত্তিক আধুনিক শিল্প এবং উৎপাদনের কেন্দ্রীভূত স্থান। এবার দেখো এগুলো তো তোমরা জানো। লাল পোশাকের কর্মী কোনটাকে বলছে নীল পোশাকের কর্মী, সাদা পোশাকের কর্মী, স্বর্ণালী পোশাকের কর্মী, হ্যাঁ এগুলো তো আমাদের জানা আছে। কালো পোশাকের কর্মী যেটা খনিজ এইমাত্র আলোচনা করলাম। হলুদ পোশাকের কর্মী এগুলো জানি। বাদামি পোশাকের কর্মী এটাও জানলাম সামরিক কাজে। দেখো বাদামি পোশাকের শ্রমজীবী গোষ্ঠী কোনটাকে বলছে, এটা কিন্তু একটা নতুন কথা। বাদামি অর্থাৎ সামরিক কাজে নিযুক্ত, অর্থাৎ ফোর্সে যারা আছে তাদের ড্রেসের কালারটা দেখবে বাদামি রঙের হয়, যার জন্য একে বলছে যে সামরিক কাজে নিযুক্ত কর্মীদের বলছে বাদামি পোশাক শ্রমজীবী গোষ্ঠী। আউটসোর্সিং কোনটা বলছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কিছু কার্যাবলীর মান, দক্ষতা বৃদ্ধি এবং ব্যয় কমানোর জন্য বাইরের সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এই কাজটাকে বলছে তোমার আউটসোর্সিং। আর দেখো সবুজ পোশাকের কর্মী এটাও আলোচনা করা হলো, বলছে অর্থনৈতিক পরিবেশগত কাজে নিযুক্ত ব্যক্তিদের সবুজ অর্থনৈতিক কার্যক্রম কর্মীগণ বলা হয়। তাহলে এতদূর পর্যন্তই দেখো
আমি তোমাদের যতটা পারলাম এই অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে একটা ধারণা তোমাদের দিলাম, এবং এই অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে সর্বাঙ্গীন ধারণা দেওয়ার পরে এবার আমাদেরকে এক একটা করে কার্যাবলী অর্থাৎ প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে এতদূর পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।